আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। এমন একটা ঘটনা যেটা আজও মনে পড়লে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। আর রাত ৩টা বাজলেই আমি এখনো জানালার বাইরে তাকাতে ভয় পাই। ঘটনাটা আজ থেকে প্রায় ৫ বছর আগের। তখন আমরা ৩ বন্ধু, আমি, সৌরভ আর নীল, একসাথে ইউটিউবের জন্য প্যারানরমাল ভিডিও বানানো শুরু করেছি। তখন চ্যানেলটা একেবারে নতুন, সাবস্ক্রাইবারও খুব বেশি না। কিন্তু আমাদের ভেতরে একটা পাগলামি ছিল। সবাই যেখানে যেতে ভয় পায়, আমরা সেখানেই যাব। ভূতের গল্প শুনে বড় হয়েছি, কিন্তু নিজের চোখে কিছু দেখার একটা অদ্ভুত লোভ কাজ করত। আমরা ঠিক করেছিলাম, যদি কিছু সত্যি থেকে থাকে, আমরা সেটা খুঁজে বের করব। সেই সময়ে প্রথম সিঙ্গুর লোকাল ট্রেনের ভূত গল্পটা শুনি। প্রথমে আমরা হাসাহাসি করেছিলাম, কারণ কলকাতার আশেপাশে এরকম হাজারটা গল্প শোনা যায়। কিন্তু সমস্যা হলো, এই গল্পটা আমাদের একজন নয়, অনেক মানুষ আলাদা আলাদাভাবে বলেছিল। গল্পটা ছিল খুবই অদ্ভুত। লোকজন বলতা, রাত ৩টার পর সিঙ্গুর স্টেশনে একটা লোকাল ট্রেন আসে, কিন্তু ওই সময় ওই লাইনে কোনো ট্রেন চলার কথা না। আর যে ট্রেনটা আসে তাতে কেউ ওঠে না আর কেউ নামে না। শুধু একটা মেয়ে দাঁড়িয়ে থাকে দরজায়, সাদা পোশাক, মুখ দেখা যায় না, চুল মুখ ঢেকে থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, যে লোক ওই ট্রেনের কাছে গেছে তার জীবনে এরপর কিছু না কিছু খারাপ ঘটেছে। এই খৌ তো আমরা প্রথমে এটাকে লোকাল মিথে ভেবেছিলাম, কিন্তু তারপর যেটা হলো সেটাই সব কিছু বদলে দিল। একদিন রাতে আমাদের চ্যানেলের মেইলে একটা মেসেজ আসে। মেসেজটা খুব ছোট ছিল। একদিন রাতে আমাদের চ্যানেলের মেইলে এ মেসেজ আসলো, সিঙ্গু স্টেশনে রাত ৩টায় যাও, কিন্তু ট্রেনের কাছে যেও না। মেইলের শেষে কোনো নাম ছিল না, শুধু লেখা ছিল, আমি গিয়েছিলাম, ভুল করছিলাম। আমরা ৩জনই মেইলটা পড়ে কিছুক্ষণ চুপ করেছিলাম। তারপর সৌরভ হেসে বলল, কন্টেন্ট। নীল বলল, ভাই ভাইরাল হবে। আর আমি জানি না কেন বুকের ভেতর একটা চাপা অস্বস্তি হচ্ছিল। তবুও আমরা ঠিক করলাম যাব, কারণ আমরা তখনও বুঝিনি কিছু কিছু জায়গায় কন্টেন্ট খুঁজতে যাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। সেদিন ছিল শনিবার। আমরা ইচ্ছে করেই দিনটা বেছে নিয়েছিলাম যাতে রাত জেগে ফিরতে সমস্যা না হয়। রাত 11টার দিকে আমরা কলকাতা থেকে বাইকে বেরোলাম। ডিসেম্বর মাস, ঠান্ডা পড়েছে, রাস্তা প্রায় ফাঁকা। হাইওয়েতে কুয়াশা পড়তে শুরু করেছে। আমরা বাইক চালাতে চালাতে নীল বলল, ভাবতে পারিস যদি সত্যি ট্রেন আসে? সৌরভ বলল, তাহলে ভাই আমরা শেষ। সবাই হেসে উঠলাম, কিন্তু আমার হাসিটা কেমন যেন জোর করে বের হচ্ছিল। রাত 1টার দিকে আমরা সিঙ্গুর পৌঁছে গেলাম। দিনে যে স্টেশনটা এত ব্যস্ত থাকে, রাতে সেটা একেবারে অন্যরকম। স্টেশন প্রায় ফাঁকা, শুধু এক কোণে একটা কুকুর শুয়েছিল। দূরে একটা লাইট টিমটিম করছিল। আমরা ক্যামেরা সেট করলাম, ট্রাইপড বসালাম, মাইক লাগালাম, ভিডিওর ওপেনিং শট নেয়া শুরু করলাম। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললাম, আজ আমরা এসেছি সিঙ্গুর স্টেশনে, যেখানে লোকজন দাবি করে রাত ৩টায় একটা ভুতুড়ে ট্রেন আসে। বলতে বলতে হঠাৎ খেয়াল করলাম, প্ল্যাটফর্মে আমরা ৩জন ছাড়া আর কেউ নেই, একজনও না, এমনকি কুকুরটাও নেই। আমি কথাটা বলতেই নীল চারদিকে তাকাল, এই কুকুরটা কোথায় গেল? সৌরভ বলল, ছেড়ে দে, শুট কর। আমরা আবার শুট শুরু করলাম। সময় তখন রাত 2টা 10। আমরা ঠিক করলাম 3টা পর্যন্ত ওয়েট করব। তার মধ্যে স্টেশনের চারপাশটা একটু ঘুরে দেখি। স্টেশনের পেছনে একটা পুরনো লাইন ছিল, যেটা এখন ব্যবহার হয় না।
হয় না, আগাছায় ঢাকা, মরচে ধরা ট্র্যাক। লোকালা বলেছিল ট্রেনটা নাকি ওই লাইন দিয়েই আসে। আমরা টর্চ জ্বালিয়ে ওইদিকে হাঁটতে শুরু করলাম। চারদিকে এক অদ্ভুত নীরবতা, এমন নীরবতা যেখানে নিজের শ্বাসের শব্দ বেশি লাগে। হঠাৎ নীল বলল, তুই কি শুনলি? আমরা দাঁড়িয়ে গেলাম। দূরে কোথাও যেন ধাতব কিছু ঘষার শব্দ, যেন পুরনো ট্রেনের চাকা লাইন ঘষছে। আমরা একে অপরের দিকে তাকালাম। সৌরভ বলল, এই সময়ে ট্রেন আসবে কিভাবে? আমি বললাম, হয়তো মালগাড়ি। কিন্তু আমরা সবাই জানতাম এই লাইনে বহু বছর ট্রেন চলে না। শব্দটা হঠাৎ বন্ধ হয়ে গেল, একদম নিস্তব্ধতা। এরপর দূরে কোথাও একটা লাইট জ্বলে উঠল। আমরা তিনজন একসাথে তাকালাম। লাইনটার অনেক দূরে কুয়াশার ভেতর একটা আলো দেখা যাচ্ছে। আলোটা স্থির না, ধীরে ধীরে বড় হচ্ছে। আমার গলাটা শুকিয়ে গেল। নীল ফিসফিস করে বলল, ট্রেন নে নতুই। সৌরভ হাসার চেষ্টা করল, হতে পারে লোকাল। কিন্তু তার গলায় কাঁপুনি ছিল। পাশে আলোটা জোট কাছে আসছিল। আমরা তত বুঝতে পারছিলাম এটা কোনো সাধারণ ট্রেন না, কারণ শব্দ নেই। পাশে ট্রেন চলছে কিন্তু কোনো শব্দ নেই, না চকার শব্দ, না হর্ন, না ইঞ্জিন। শুধু একটা আলো ধীরে ধীরে আমাদের দিকে আসছে। আমার হাত থেকে টর্চটা প্রায় পড়ে যাচ্ছিল। নীল ক্যামেরা তুলে ধরল, রেকর্ড কর, রেকর্ড কর। আমরা তখনও বুঝিনি আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা আমরা করে ফেলেছি। আমরা দাঁড়িয়েছিলাম, আমরা দাঁড়িয়েছিলাম, আমরা অপেক্ষা করছিলাম। আমরা ট্রেনটার জন্য অপেক্ষা করছিলাম, আর ট্রেনটা আমাদের জন্যই আসছিল। ট্রেনটা আমাদের জন্যই আসছিল। আমরা তিনজন যেন জমে গিয়েছিলাম। দৌড়ে পালানোর কথা মাথায় আসেনি, শুধু দাঁড়িয়ে দেখছিলাম। কুয়াশা কেটে একটা পুরনো লোকাল ট্রেন ধীরে ধীরে আমাদের সামনে এসে থামছে। শব্দ নেই, একদম নেই। ট্রেন থামার কথা হলে যেমন ব্রেকের শব্দ হয়, ধোঁয়া বের হয়, কিছুই হলো না। যেন ভিডিওর সাউন্ড মিউট করে দেওয়া হয়েছে। ট্রেনটা থামল ঠিক আমাদের সামনে। হেডলাইটটা জ্বলেছিল, আর সেই আলোয় ট্রেনটার গা পরিষ্কার দেখা যাচ্ছিল। পুরো মরছে ধরা, রং উঠে গেছে, জানালাগুলো কালো। সৌরভ খুব আস্তে বলল, এইটা চলন্ত ট্রেন না, এইটা যেন অনেক বছর বন্ধ ছিল। নীল ক্যামেরা জুম করল। আমি তখন শুধু একটা জিনিস খেয়াল করেছিলাম, পুরো ট্রেনটা অন্ধকার, কিন্তু একটাই দরজা খোলা, সামনের কামরা। আর দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ। আমার বুকের ভেতরটা যেন ধপ করে নেমে গেল। সাদা পোশাক, চুল মুখ ঢেকে আছে, একদম নড়ছে না, ঠিক যেমন গল্পে শুনেছিলাম। আমরা কেউ কথা বলছিলাম না, শুধু ক্যামেরার রেকর্ড লাইটটা লাল হয়ে জ্বলেছিল। করে বলল, ও নড়ছে না কেন? সৌরভ বলল, ম্যানেকিন নাকি? আমি বললাম, এই সময়ে এখানে ম্যানেকিন থাকবে কেন? আমরা কেউ এগোতে চাইছিলাম না, কিন্তু তখনই এমন একটা ঘটনা ঘটল যেটা আজও আমি ব্যাখ্যা করতে পারিনি। ক্যামেরার স্ক্রিনে আমরা দেখলাম ওই মেয়েটা নড়ছে, কিন্তু খালি চোখে, সে স্থির। নীল চেঁচিয়ে উঠল, স্ক্রিনে নড়ছে, স্ক্রিনে নড়ছে। আমি ক্যামেরার স্ক্রিনের দিকে তাকালাম। স্ক্রিনে দেখা যাচ্ছে মেয়েটা ধীরে ধীরে মাথা তুলছে, কিন্তু সামনে তাকালে সে একদম একইভাবে দাঁড়িয়ে আছে। আমার শরীরের সব রক্ত যেন জমে গেল। মানে ক্যামেরা আর বাস্তব দুটো আলাদা জিনিস দেখাচ্ছে। সৌরভ কাপা গলায় বলল, চল ফিরে যাই। আমরা ঘুরে দাঁড়াতে যাচ্ছিলাম। ঠিক তখনই ট্রেনের ভেতর থেকে একটা শব্দ এলো, টিং, যেন পুরনো ট্রেনের দরজা বন্ধ হওয়ার আগের সেই বেল। আমরা একসাথে পিছনে তাকালাম। মেয়েটা এবার সত্যি নড়েছে, ধীরে ধীরে এক পা সামনে দিল, ট্রেনের ভেতর থেকে নামছে।
আমার মাথায় তখন শুধু একটা কথাই বাজছিল, ট্রেনের কাছে যেও না। আমরা পেছাতে শুরু করলাম। মেয়েটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে নামল। তার পা মাটিতে পড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। সে হাঁটছে আমাদের দিকে। নীল ফিসফিস করে বলল, দৌড়। আমরা দৌড় দিলাম। পেছনে তাকাইনি। স্টেশনের মূল প্ল্যাটফর্মে এসে আমরা থামলাম। হাঁপাচ্ছি, বুক ফেটে যাচ্ছে। আমি পিছনে তাকালাম। লাইনটা ফাঁকা। ট্রেন নেই, কোনো ট্রেন নেই, যেন কিছুই ঘটেনি। আমরা তিনজন একে অপরের দিকে তাকিয়ে রইলাম। তারপর একসাথে বললাম, আমরা বাড়ি যাচ্ছি। সেদিন রাতেই আমরা কলকাতায় ফিরে এলাম। কেউ কথা বলিনি, একদম না। পরদিন সকালে নীল আমাকে ফোন করল। তার গলা কাঁপছিল। ফুটেজটা খুলে দেখেছিস? আমি বললাম, না। সে বলল, খুল। আমি ল্যাপটপ খুললাম, ফুটেজ চালালাম। শুরুতে সব ঠিক ছিল, স্টেশন, কুয়াশা, ট্রেন আসা। তারপর আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে আমরা তিনজন দাঁড়িয়ে আছি, আর আমাদের পেছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। আমরা যখন ট্রেনের দিকে তাকিয়েছিলাম, সে তখনই আমাদের পেছনে ছিল। মানে, আমরা যাকে ট্রেন থেকে নামতে দেখেছি, সে আগে থেকেই আমাদের কাছে ছিল। আমরা তিনজনই সেই ভিডিও দেখে কয়েক মিনিট কথা বলতে পারিনি। সেদিনই আমরা ঠিক করলাম ভিডিওটা আপলোড করব না, কারণ কন্টেন্টের চেয়ে জীবন বড়। কিন্তু এখানেই ঘটনা শেষ না। ঘটনা শুরু হলো এরপর। এক সপ্তাহের মধ্যে নীলের বড় অ্যাক্সিডেন্ট হলো। বাইক স্কিড করে পড়ে যায়, অল্পের জন্য বেঁচে যায়। তারপর সৌরভের বাড়িতে চুরি হলো। আর আমার সাথে সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল। প্রতিদিন রাত ৩টায় আমার ঘুম ভেঙে যেত। প্রথম কয়েকদিন ভেবেছিলাম কাকতালীয়। তারপর এক রাতে আমি শব্দটা শুনলাম। দূরে, খুব দূরে, ট্রেনের ব্রেকের শব্দ। আমি জানালার কাছে গেলাম। আমাদের বাড়ির সামনে তো কোনো রেল লাইন নেই, তবুও শব্দটা বাড়ছিল। আমি পর্দা সরালাম। রাস্তা ফাঁকা, কিন্তু রাস্তার ওপাশে একটা স্ট্রিট লাইটের নিচে কেউ দাঁড়িয়েছিল। সাদা পোশাক, চুল মুখ ঢেকে, স্থির। আবার খুললাম, কেউ নেই। সেদিনের পর থেকে আজ পর্যন্ত রাত ৩টায় আমি আর জানালার দিকে তাকাই না। আর একটা কথা, আমরা তিনজন আর কখনো কোনো প্যারানর্মাল ভিডিও বানাইনি, কারণ আমরা বুঝে গেছি সব গল্প ইউটিউবের জন্য না, কিছু গল্প স্রেফ সতর্ক করার জন্য। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এমন আরও সত্যি ও ভৌতিক ঘটনা নিয়ে আমরা আবার ফিরব।